জীবনটা সাজিয়ে জীবনের বাঁকে সবকিছু মিলে মিশে এই আছি ভালো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। সাদা কালো। চেনামু চেনামু জানা সুর জানা সুর জীবনের ছন্দে হেঁটে বহু দূর। উষ্ণ চায়ের কাপে গল্পের মালা গেঁথে জীবনটা খুঁজবে স্বপ্ন আলো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। আসসালামু আলাইকুম, নমস্কার, সাবজেক্ট হ্যাভ আ ভেরি ভেরি গুড মোমেন্ট টু ইউ অল। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রতিভাবান মানুষদের নিয়ে নিয়মিত আর্ট শো সাদা কালো। আর যারা এমন সুন্দর মুহূর্তে এমন চমৎকার আর্ট শো দেখছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি জাইন খান প্যারিস। ভালোবাসার দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন সংস্কৃতি, শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, লেখক, ব্যবসায়ী, সফল এবং নানান গুণী মানুষদের নিয়ে সাজানো হয় এই নিয়মিত আর্ট শো সাদা কালো। আজকেও তার ব্যতিক্রম নয়। আমাদের আজকের পর্বে উপস্থিত আছেন আমাদের সাথে তেমনই একজন গুণী এবং ভীষণ সফল মানুষ। আমরা কথা বলবো তার জীবনের অতীত, বর্তমান এবং সফলতার নানান প্রসঙ্গ নিয়ে। আমার সাথে আছেন গুণী মানুষ, কবি মাহমুদুর রহমান ওয়াহাব। সাদা কালো স্টুডিওতে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে সাদা কালো সকল দর্শক শুভানুধ্যায়ী সবাইকে আমার অভিনন্দন, শুভেচ্ছা। ধন্যবাদ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। মাহমুদুর রহমান ওয়াহাব, আপনি লেখালেখি প্রফেশনের সাথে কিভাবে জড়িয়ে গেলেন? আসলে আনুষ্ঠানিকভাবে ওইভাবে কোনো কিছু না, ছোটবেলা থেকেই আমার গল্প কবিতা ভালো লাগতে পড়তাম। বিশেষ করে কুয়াশার কাজী আনোয়ার হোসেনের কুয়াশা, তারপর দস্যুবের হুর, তারপরে আপনার কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত সিরিজ মাসুদ রানা, এগুলো পড়তে পড়তেই আসলে লেখার প্রতি একটা ভালোবাসা তৈরি হয় এবং নিজেও লেখার চেষ্টা করি। জানি না আসলে ওইভাবে পেরেছি কিনা, কিন্তু ওই আপনাদের মতো যারা ভাই বন্ধু যারা আছেন তারা ওই আমার নামের বিশেষণের সাথে ওই বিশেষ বিশেষণটা কবি লাগিয়ে দেয়। হ্যাঁ, লাগিয়ে দেয়। ওইটাকে আমি কখনোই আমি নিজে আমার নামের সাথে ইয়ে করি না। আমি ছোটোখাটো একজন ব্যবসায়ী এবং পাশাপাশি রাজনীতিতে একটু শখ রাখি। জি, তো এই আর কি। তো ওই আপনাদের ভালোবাসা আসলে ওইটাকে আমি বলবো যে আপনাদের চেষ্টা করি। একদমই। আমরা যেতে চাই একটু আপনার শৈশবে। আপনার শৈশব কেমন কেটেছে, কোথায় কেটেছে? আমার শৈশব আমার একটু বলি, আমার দাদা বাড়ি বা বাবা বাড়ি মাদারীপুরে, আমার জন্ম এবং বেড়ে ওঠা এই মগবাজারে, ঢাকার মগবাজারে। এখানে টিএনটি স্কুল, পরে টিএনটি মতিঝিল স্কুল এবং 11th আওয়ারে ঢাকা কলেজ, এই পর্যন্তই। এর মানে কলেজের বাইরে আর গন্ডির আর পার হওয়া সম্ভব হয়নি। জি, কারণ ছোটোবেলায় বাবা মারা গেছে। আপনি জানেন যে একটা ফ্যামিলিতে যদি বাবা মারা যায় সেখানে একজন মহিলা কতটুকু কষ্ট করে। এবং আরেকটু জিনিস বলি, আমরা 5 ভাই, আমি 5 ভাইয়ের সবার ছোট। তো আমাদের মাদারীপুর নদী ভাঙা এলাকা জানেন, নদী গর্ভে বিলীন হয়ে গেছিল আমাদের বাড়িঘর। ওই সময়ে আমার মা আমাদের এই বড় ভাইদের সহ আমাকে নিয়ে, আমার বাবা, আমি যখন আমার জন্মের 3 মাস আগে আমার বাবা মারা যায়। জি। তো এই ভদ্রমহিলা পাহাড় সম কষ্টকে জয় করে আমাদের সবগুলো ভাইকে মানুষ করার চেষ্টা করছে। জানি না মানুষ হইতে পারছে কিনা, চেষ্টায় আছি মানুষ হওয়ার। এখন আর বিবাহিত জীবন গ্রামে মানে মাদারীপুরে বিয়ে করছি। যদিও ওটা অনেকটা ওই আপনাদের পরিভাষায় যেটা লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ। তো 2 সন্তানের, 2টি কন্যা সন্তানের বাবা। আর গত 17 তারিখে আলহামদুলিল্লাহ আমার বড় মেয়েকে পাত্রস্থ করেছি। আর ছোট আরেকটা আছে, ও ক্লাস 6-এ পড়তেছে, আমার পরীক্ষার্থী। দোয়া রাখবেন আপনাদের সবার, আপনার মাধ্যমে আপনার দর্শক শুভানুধ্যায়ী সবার কাছে দোয়া চাই। অবশ্যই। আপনার জীবনের প্রথম লেখা, সেটা এখন মনে পড়ে এবং সেই লেখাটা প্রকাশিত হওয়ার অনুভূতিটা আমার কেমন? আমি আপনাকে বলি, আমার ওই অনুভূতিটা তো সব বলতে পারি না। জি জি। কারণ এই
যখন খুব ছোট আমি তখন প্রায় 5 বা 6-এ মেবি পড়ি। তো ওই পড়ার আড়ালেই একটা কবিতা লেখার চেষ্টা করতেছিলাম। ইন দি মিন টাইম আমাদের ক্লাস টিউটর মানে হাউস টিউটর চলে আসে। তো আমার ওই স্যারটা ছিল আমারই বড় ভাই বন্ধু আর কি, ভদ্রলোক ইলিয়াস ভাই, উনি মারা গেছে। আসলে উনিও খুব সাহিত্যপ্রেমী ছিল, কিন্তু উনি এই কবিতাটা যখন আমি লিখছি তো মানে তার একদিন পরে আমার পরীক্ষা। তো উনি আমাকে যে মাইটটা দিছে ভাই, আপনি তো বললেন যে ভুলে গেছেন, ওইটা আমি যতদিন বাঁচি ওই মাইটটা ভোলা যাবে না। তো যে মাইটটা দিছে, তো পরবর্তীতে ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে স্যার আপনি তো, আমি যতটুকু জানি যে আপনি বাসায় কবিতা প্র্যাকটিস করেন এবং মোটামুটি আপনি আবৃত্তি করার চেষ্টা করেন। তো আপনি একজন সাহিত্যপ্রেমী মানুষ, আমি হয়তো লিখতে পারি না, চেষ্টা করতেছি, আপনি আমাকে মারলেন। তো উনি আমাকে বললো, আরে হতচ্ছাড়া, তোর কালকে পরীক্ষা, তুই এখন পড়বি, এখন কি তোর কবিতার সময়? কবিতা লেখা তুই আগে তোর লেখাপড়া শেষ কর, তারপর তুই যা হইতে চাস। তো এবং উনি আমার রাগে ওই সময়ে আমার প্রায় 125টা কবিতা, জানি না এটা হয়তো আপনাদের, ওই যে আমি আগেই বললাম যে আপনাদের পরিভাষায় একটা কবিতা মানে আমার কথার ছন্দ আর কি আমি বলছি যেটা। তো 125টা কবিতার আমার ওই বইটাই উনি মানে ছিঁড়ে ফেলছে, একদম একেবারে ছিঁড়ে ফেলছে। হ্যাঁ, তো এবং আমার মা, উনি এই ভদ্রমহিলা খুব মানে মানুষ ছিল, মুডি মানুষ ছিল। তো উনিও যে ঠিকই করছে, তুই তোর এখন হলো পড়ার সময়, তুই এখন গল্প কবিতা নিয়ে আছিস। হ্যাঁ, কবির মানে আসলে আমার মা তো গ্রামের মানুষ। ওই আমাদের দেশে আসলে যেটা বাস্তবতা, এখানে আরেকটা জিনিস বাস্তবতা চলে আসে যে আমাদের দেশে কবি, গল্প সাহিত্যিক, সিনেমা পরিচালক বা যারাই বলেন, মানে সাহিত্য অঙ্গনের সাথে যারা জড়িত, এদের তো আসলে এরা সারাটা জীবন কষ্ট করে, মানুষের কথা চিন্তা করে, মানুষের সুখটাকে ওনারা তুলে ধরে, কিন্তু ওনারা কিন্তু আসলে কতটুকু সুখী হয় এই জিনিসটা হয়তো আমার মা অনুধাবন করছিল, যার কারণেই আমাকে উনি বাধা দিছে বা আমার স্যার ওই সময় বাধা দিছিল এবং তখন ওই সময় শাসন করেছে। জানবো আপনার পারিবারিক জীবন সম্পর্কে, আপনার পরিবারের মানুষ আপনার লেখালেখিকে কতটা সাপোর্ট করেছে বা এখনো করছে? আচ্ছা, যেটা হলো পরবর্তীতে যখন আমার মাকে নিয়ে আমি মা নিয়ে একটা কবিতা লিখছিলাম, তো ওইটা যখন ওনাকে আমি মানে আমার ভাগিনে আমার ভাতিজার বিয়ে, তো গ্রামে জানেন যে গ্রামে বিয়েটা হয়েছিল গ্রামে, তো গ্রামের দেশে তো যে মাইক আনে এবং ওই স্টেজ করে ইয়েটে করে, তো ওখানে আমার এক চাচা, গ্রাম্য চাচা, তো উনি যাতে ভাব তুমি নাকি কবিতা টবিতা লেখো। তা আমি তো ডরে, কারণ মা আছে এখানে। তো তারপর আমি মাকে বললাম, এবারে চাচাকে বললাম যে চাচা আছে, কিন্তু মা যদি শোনে, হ্যাঁ কেন মা কি আজকের জন্য কিছু বলবে না। তা আমার ওই মা কবিতাটা আমি তখন আমার মতো, আমি তো আসলে আবৃত্তিকার না, তো এবং আরও ছোটো সময়ের কথা বলতেছি, তো আমি আমার মতো আবৃত্তি করছি। এবং ওদিনকার পরে থেকে আমি যখন নেমে আসলাম স্টেজ থেকে, আমি দেখলাম যে আমার মা অশ্রু সজল, যে তুই আমাকে নিয়ে লিখছিস? হ্যাঁ মা, আমি চেষ্টা করছি। তো আমি ওই যে আগেই বললাম আপনাকে যে আমরা 5 ভাই, আমি সবার ছোট। তো আসলে আমার ভাইয়েরা ওনারা সবাই ব্যবসায়ী, তো ওনারা তো এইভাবে ভাষায় তুলে ধরতে পারে নাই, তো যার কারণে মা ওই জন্য একটু প্রাউড ফিল করত। এবং আমাকে এরপরে আমার মা আমাকে ফ্রিডম দিছিল যে তোর যা মনে চায় তুই করিস। এটাই ওই ভাবধারা থেকেই, ওই চিন্তা থেকেই আমি চেষ্টা করছি। আর আমাদের এখানে আরেকটা জিনিস বলি, আপনাদের সাদা কালোর যে পরিচালক আমার বন্ধু কবি রানা হোসেন, উনি আমার কয়েকটা গল্প মানে ছোট গল্প এবং কয়েকটা কবিতা উনি পাবলিশ করেছেন। এবং আমাকে আজকের আমার নামের পাশে যে বিশেষণটা আপনি দিয়েছেন, যে বারবার যে বিশেষণটা উল্লেখ করছেন, এটার আমি বলবো যে এটার দাবিদার এবং এটার হকদার আমার বন্ধু রানা হোসেন। এবং ও সবসময় আমাকে মানে আলোতে আনা, অন্ধকার থেকে আলোতে আনার সবসময় এই লোকটা চেষ্টা করেছে এবং এখনো করছে। মাহমুদুর রহমান ওয়াহাব সাহেব, আপনি লেখালেখি বা কবিতা লেখার উৎসাহ পেয়েছেন সর্বপ্রথম কার কাছ থেকে?
আমি সর্বপ্রথম কবিতা আমাদের স্কুল ক্যাপ্টেন, জি। আমাদের স্কুল ক্যাপ্টেন মহসিন, উনি আর্কিটেক্ট, এখন বর্তমানে আর্কিটেক্ট। ও একদিন মানে আপনার ওই স্বভাব কবিতা, যেটা এখনকার পরিভাষা যেটা বলে আর কি, তখন তো আর জানতাম না। তো এই স্বভাব কবিতা, ধরেন একটা বিষয় নিয়ে একটা কবিতা, মানে ছন্দে ছন্দে কথাটা মেলানো। তো ও এই বললো যে ভাব তোর ভিতরে এই ইয়েটা আছে, তুই এটা চালাই যাস, তুই এটা সবসময় চেষ্টা করিস। এবং তো ও এবং আমাদের আরেক বন্ধু আছে মুবিন খান, ও এখন ভালো আছে, গল্প কবিতা লিখে এবং ওর অনেক গল্প কবিতাই পাবলিশ হয়েছে। তো ও আমাকে সবসময় আপনার এই কোথাও যদি ভুল হইতো, দেখা গেল যে আকার একার বা যাই হোক মানে সাজানো, এই জিনিসগুলো আমাকে আমার এই বন্ধু মুবিন খান সবসময় ধরাই দিছে। এবং এখনও ওদের কাছ থেকে এখনও আমি শিখি, শেখার চেষ্টা করি। আপনার ব্যক্তিগত জীবনের ভালো লাগা খারাপ লাগা ছোট ছোট বিষয়, এর মধ্যে প্রথম হচ্ছে আপনার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার, হ্যাঁ আসলে আমার প্রিয় খাবার যদি বলি, এটা হলো, যেহেতু আমরা মাদারীপুরে ছিল তো, জি, তো এই স্বভাব সিদ্ধভাবেই আমার প্রিয় খাবারটা হলো খেজুরের গুড় আবার পাউরুটি। বাহ, খুব ইউনিক। জি, আপনার প্রিয় পোশাক? আর পোশাক আমি পাঞ্জাবি এবং প্যান্ট পাঞ্জাবি পরতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনার প্রিয় ব্যক্তি? আমার প্রিয় ব্যক্তি তো আসলে প্রিয় ব্যক্তি আমার প্রিয় ব্যক্তি একজন, সে হলো আমার মা। আপনার মা? আমার মা, এবং যে ভদ্রমহিলা কি পরিমাণ কষ্ট করে যে আমাদের মানুষ করছে, আজকে আপনার সামনে আল্লাহ রহমত এবং ওই ভদ্রমহিলার যে আজকে আমি আপনাদের সামনে বসা, কারণ আমার শিক্ষা সব কিছু। কারণ একটা জিনিস বলছেন যে একটা ছেলের জন্মের 3 মাস আগে যদি তার বাবা মারা যায়, আপনারা তাহলে সেই পরিবারের অবস্থাটা কি সেটা, এবং আপনারা বাবাকে দেখছেন একদিনের জন্য দেখছেন। আর আমি ভাবনা জিনিসটা যে আসলে কি, এই জিনিসটা এই বয়স পর্যন্ত বুঝতে পারিনি যে বাবা জিনিসটা আসলে কি। আর সেই প্রতিকূল অবস্থার ভিতরে এই ভদ্রমহিলা আমাকে টেনে তুলছে, আমাকে মানুষ করছে। আপনার মাই আপনার মা, আপনার মাই আপনার বাবা। মাহমুদুর রহমান ওয়াহাব সাহেব, আপনার প্রিয় কবি কি? আমার প্রিয় কবি 2 জন। একজন হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আর আরেকজন আমার প্রিয় বন্ধু, আপনাদের এই সাদা কালোর যে পরিচালক কবি রানা কবি রানা হোসেন। হোসেন। যে আপনি বেশ কয়েকটি সংগঠন থেকে পুরস্কার পেয়েছেন, সেই সম্পর্কে কিছু বলুন। আমি আমার প্রথম পুরস্কার আমার বন্ধু কবি রানা হোসেনের চারুলতা, জি, এবং এরপরে মৃত্তিকা সাহিত্য সংগঠন থেকে, এবং আরও কয়েকটা সাহিত্য সংগঠন। আমি জানি না আমি যোগ্য কিনা, হয়তো ওনাদের ভালো লাগছে তাই দিছে, আমি ওনাদের প্রতি কৃতজ্ঞ। সেই সাথে আমার বন্ধু রানা হোসেনের প্রতি কৃতজ্ঞ আমি চারুলতা এবং মৃত্তিকার। আপনি বেশ কিছু সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজকর্ম করেন, সেই সম্পর্কে আমাদের কিছু বলুন। আমি আসলে সামাজিক কাজকর্ম কি রাজনীতির সাথে জড়িত, তো যা আলটিমেটলি চলে আসে। দেখুন, আমরা যে কোনো আমার এলাকায় আমি যতটুকু আমার পক্ষে, আমি কারণ আরেকটা জিনিস বলি, যেটা হলো ওইভাবে আসলে সামাজিক কর্মকাণ্ডটা বলা যাবে না, ওইভাবে পয়সা করি তো আর নাই, কিন্তু যেরকম মনে করেন যখন যেটা যে একজন বিপদ হয়েছে আমার পরিচিত কারো যদি, বা অথবা এমনও লোক হয়েছে যে মেডিকেলে, হয়তো আমাদের এখানে পাশে আছে কমিউনিটি হসপিটাল আছে রাসমনো, বা আরও কয়েকটা হসপিটাল আছে, বা হলি ফ্যামিলি, দেখা গেলো যে আমাদের গ্রাম থেকে হোক বা আমার শ্বশুরবাড়ির এলাকা থেকে বা পরিচিত বন্ধু বান্ধবের কারো এলাকা থেকে কারো মাধ্যমে হয়তো আমার নাম্বারটা পাইছে, তো সেটা দিন হোক রাত হোক আমাকে যদি ফোন দেয়, আমি শত ব্যস্ততার মাঝেও থাকার চেষ্টা করি, যে তার মানে মানুষের পাশে থাকার চেষ্টা করি। হয়তো এটা ওই যে রাজনীতি করার জন্যই স্বভাবজাত অভ্যাসে দাঁড়ায় গেছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে। জনাব মাহমুদুর রহমান ওয়াহাব সাহেব, আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো, এবং আমি আশা করি আমাদের দর্শকদেরও খুবই ভালো লেগেছে। শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য সাদা কালো স্টুডিওর পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং প্রীতি শুভেচ্ছা। আপনাকেও আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার হাতিরঝিল থানা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা, সেই সাথে সাদা কালোর সকল দর্শক শুভানুধ্যায়ী এবং পর্দার অন্তরালে যারা আছেন সবাইকে আমার আসসালামু আলাইকুম।
সুপ্রিয় দর্শক, একজন নরম মনের, একজন সুন্দর মনের মানুষের সাথে কথা বললে মনটা নরম হয়ে যায়, মনটা পরিষ্কার হয়ে যায়। তার জ্বলন্ত প্রমাণ আজকের মাহমুদুর রহমান ওয়াহাব সাহেব। তার সাথে কথা বলতে বলতে সমাজে কখন শেষ হয়ে গেল একদম টেরি পেলাম না। তাই আজকের সাদা কালোর পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে। তবে আবারও হাজির হব আপনাদের সম্মুখে নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। স্মৃতির পাতায় কত গল্প এঁকে শিল্পটা সাজিয়ে জীবনের বাঁকে সব কিছু